হাই স্টুডেন্ট, এডু সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর আগে আমরা ক্লাস 6 এর বিজ্ঞান বইয়ের দুটো চ্যাপ্টার পড়েছি। আজকে আমরা থার্ড চ্যাপ্টারটা পড়ব। চলো থার্ড চ্যাপ্টারটা দেখো, কি হেডিং আছে, মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ। দেখো আমাদের চারপাশে তোমরা যত কিছু দেখছো সমস্ত কিছুকে আমরা কি বলছি, যে কোনো বস্তু। ঠিক আছে, তো প্রত্যেকটা বস্তু বা জিনিস যে তোমরা দেখতে পাচ্ছ, এক একটা বস্তু হয়তো এক এক রকম দেখতে, তার আকার হয়তো এক এক রকম। ঠিক আছে, আবার ধরো এক একটা বস্তু এক এক রকম হয়তো উপাদান দিয়ে তৈরি। যেমন ধরো তুমি যদি একটা টেবিল ধরো বা বেঞ্চ ধরো, একটা ধরো স্কুলে যে বেঞ্চ তোমরা দেখছো কাঠের বেঞ্চ, তাহলে সেই বেঞ্চটা কি দিয়ে তৈরি হচ্ছে? কাঠ দিয়ে। বা ধরো একটা স্কেল দেখছো, স্কেলটা ধরো প্লাস্টিক দিয়ে তৈরি, প্লাস্টিকের স্কেল দেখছো, তাহলে এই যে প্লাস্টিক বলছি, কাঠ বলছি, তাহলে এগুলো কি এক একটা উপাদান যেগুলো দিয়ে এই স্কেল, বেঞ্চ বা যত রকমেরই বস্তু বা জিনিস তোমরা বলছো সেগুলো তৈরি হচ্ছে। ওকে, তো আমাদের চারপাশে আমরা যেগুলোকে দেখতে পাচ্ছি সেগুলো তাহলে একটা নির্দিষ্ট উপাদান দিয়ে তৈরি হচ্ছে। ঠিক আছে, সেই উপাদানটা বিভিন্ন রকমের হতে পারে। কেমন? ধরো তুমি বলছো যে একটা কাঠের বেঞ্চ, তাহলে সেটা কেমন? কাঠ। কাঠ কেমন? কাঠ হচ্ছে কঠিন পদার্থ, সেটা শক্ত কঠিন হয়, তার একটা নির্দিষ্ট আকার আছে, তাই তো? তুমি কাঠটাকে ভেঙে টুকরো টুকরো করতে পারবে। ওকে, বাট তুমি যখন বলছো, ধরো আমি জল বলছি, ধরো একটা পাত্রে খানিকটা জল আছে, তাহলে এই যে জল আর এই যে কাঠ, এই দুটো কি একই জিনিস? নিশ্চয়ই নয়। জলের গঠন দেখো আর তুমি এখানে কাঠের গঠনটা দেখো। জল কি তরল পদার্থ। ওকে, তুমি বলতে পারবে না যে তুমি বলতে পারবে যে একটা লম্বা কাঠের টুকরো পেলাম, তুমি এটা কিন্তু বলতে পারবে না যে ধরো এরকম গোল জল পেলাম বা ধরো এইভাবে চৌকো কিছু জল পেলাম, এরকম কিন্তু তুমি বলতে পারবে না, বলাটাই অবান্তর। তাই তো? তাহলে আমরা কি দেখছি যে এই যে তরল পদার্থ বা জল বলছি, তার কিন্তু নির্দিষ্ট কোনো আকার তুমি বলতে পারছো না, বাট তুমি আয়তন বলতে পারছো। তুমি যখন এরকম একটা লম্বা পাত্রের মধ্যে রাখবে তো তার আয়তনটা এরকম হবে, বাট তুমি একটা এইভাবে রাখো, তখন জলের কি আয়তনটা, এই পাত্রের যে আয়তন সেরকম হবে। তাহলে কি হচ্ছে, যে তরল পদার্থগুলোর নির্দিষ্ট কোনো আকার থাকছে না, আয়তন থাকছে না, তুমি যে পাত্রে রাখছো সেই পাত্রের আয়তনটা কিন্তু দখল করছে। ঠিক আছে, এবার ধরো তুমি একটা যে গ্যাস বেলুনগুলো হয়, গ্যাস বেলুন, তো বেলুনের মধ্যে কি থাকছে? হাওয়া থাকছে, যেটা বলছে হাওয়া বেলুন বলা হয়। তো হাওয়া মানে কি? এই যে আমাদের চারপাশে যে বাতাস দেখতে পাচ্ছ, তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো, যেটা হয়তো হাওয়া দিচ্ছে, তুমি অনুভব করতে পারবে যে তোমার গায়ে বাতাসটা এসে লাগছে, ধাক্কা দিচ্ছে, তুমি সেটাকে ফিল করতে পারছো। দ্যাট মিনস তার মধ্যেও কিন্তু কিছু উপাদান রয়েছে, তবেই সেটা তোমাকে ধাক্কা দিতে পারছে, তার ধাক্কা দেওয়ার ক্ষমতা হচ্ছে। তার মানে এই যে হাওয়া বা বাতাস, সেটাও কিন্তু একটা নির্দিষ্ট উপাদান দিয়ে তৈরি। ঠিক আছে, সেগুলোকে আমরা বলছি গ্যাসীয় পদার্থ। সেটাকে কিন্তু তুমি চোখে দেখতে পাচ্ছ না, তার কোনো আকারও থাকছে না। তাহলে দেখো আমরা যে প্রথম থেকে যে তিনটে পদার্থ বললাম, প্রথমে কি বললাম? কঠিন পদার্থ, তার একটা নির্দিষ্ট তুমি আকার পাচ্ছ, আয়তন পাচ্ছ। ঠিক আছে, তুমি যদি সেটাকে ভাঙো সেটাকে টুকরো টুকরো করতে পারছো। ঠিক আছে, তরল পদার্থের ক্ষেত্রে কি, তার নির্দিষ্ট কোনো আকার আয়তন থাকছে না, তুমি জাস্ট সেটাকে যে পাত্রে রাখছো সেটা সেই পাত্রের আয়তনটাকে দখল করছে। বাট উল্টো দিকে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হচ্ছে, যে গ্যাসীয় পদার্থগুলোর কিন্তু কোনো আকার নেই, তুমি সেটাকে চোখে দেখতেও পাচ্ছ না, বাট সেটাকে তুমি ফিল করতে পারছো। অর্থাৎ সেগুলো কি হচ্ছে, বাতাসের মধ্যে বিভিন্ন উপাদানে কিন্তু ছড়িয়ে রয়েছে। ওকে, তাহলে দেখো, এবার দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে একটা কয়েন নিয়েছে, 1 টাকার কয়েন নিয়েছে, আর ধরো তুমি একটা কাঠের টুকরো নিয়েছো, তাহলে তুমি বলছে কয়েনটাকে তুমি মাটিতে ফেলো আর কাঠের টুকরোটাকেও মাটিতে ফেলো, তাহলে তুমি যে সাউন্ডটা শুনতে পাবে তার মধ্যে তুমি পার্থক্য বুঝতে পারবে। যে 1 টাকার কয়েনটা ফেললে সেটা এক রকমের শব্দ হচ্ছে, কাঠের টুকরোটা ফেললে সেটা অন্য রকমের শব্দ হচ্ছে, হয়তো হালকা একটা শব্দ তুমি শুনতে পাবে। ঠিক আছে, আর কি বলছে দেখো, তুমি কোনো লোহার পাত যদি তুমি নাও, ধরো তুমি একটা একটা পেরেক নিয়েছো। ঠিক আছে, ধরো পেরেকটা এইরকম, এই পেরেকটাকে তুমি যদি আঘাত করো, আঘাত দিতে দিতে তুমি পেরেকটাকে কিন্তু একটা পাতলা এইভাবে কিন্তু পাতে পরিণত করতে পারবে।
বা ধরো এইভাবে যদি একটা লোহার একটা দণ্ড থাকে, তুমি সেটাকে আঘাত করে করে কিন্তু একটা পাতলা পাতে তুমি সেটাকে পরিণত করতে পারবে। পরিণত না করতে পারলেও হয়তো সেকেন্ড স্টেপে তুমি এটাকে একটু বাঁকিয়ে দিতে পারবে। বুঝতে পারছো, তুমি এটাকে বাঁকিয়ে দিতে পারছো। বাট কাঠের ক্ষেত্রে তুমি কি দেখছো, কাঠটাকে তুমি যদি আঘাত করো, যদি এইটা কয় কাঠ, এটাকে যদি তুমি আঘাত করো তাহলে কি হবে, কাঠটা হয়তো 2 টুকরো বা হয়তো 3 টুকরো হয়ে যাবে। কিন্তু এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে নিশ্চয়ই সেরকম কিছু হচ্ছে না, এটা বেঁকে যাচ্ছে বা হয়তো পাতলা পাতে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে দেখো, এটা কঠিন পদার্থ ছিল, কাঠ তো কঠিন পদার্থ ছিল, ওকে, কারণ কাঠের একটা নির্দিষ্ট আকার থাকছে, আয়তন থাকছে। এদিকে কয়েন, যে 1 টাকার কয়েন, সেটা সিলভারের হতে পারে, বা সেটা লোহার কোনো কিছু কয়েন হতে পারে, বা সেটা অ্যালুমিনিয়ামের হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। তাহলে ধরো আমি ধরলাম যে ধরো একটা স্টিলের একটা চামচের কথা তুমি ভাবো সহজভাবে, তাহলে একটা স্টিলের চামচ আর একটা কাঠের টুকরো, দুটোই তো তোমার কঠিন পদার্থ, দুটোই শক্ত, দুটোরই আকার থাকছে, আয়তন থাকছে, তুমি হাত দিয়ে সেটাকে টাচ করে সেটাকে ফিল করতে পারছো, ওকে। বাট দুটোর ক্ষেত্রে কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে, ওকে। এই পার্থক্যটা যে হচ্ছে সেটা আমরা আস্তে আস্তে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরেকটু ভালো করে জানবো এবং দুটোকে আলাদা দুটো ভাগে ভাগ করব। দেখো তারপরে কি বলছে, দেখো দেখো এখানে একটা সুন্দর পরীক্ষা করেছে। কি পরীক্ষা করেছে দেখো, এখানে দেখো একটা ব্যাটারি নিয়েছে, ব্যাটারির একটা প্লাস দিক থাকে একটা মাইনাস দিক থাকে তোমরা জানো। এখানে দুটো তার দিয়ে দুটো পেরেককে কানেক্ট করেছে এবং দুটো পেরেক গিয়ে একটা বাল্বের সাথে কানেক্ট হয়েছে। এই ছবিটাতে দেখো, একটা প্রান্তে একটা পেরেক দিয়েছে, অন্য প্রান্তে কিন্তু একটা কাঠ দিয়েছে, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো বাল্বটা জ্বলছে, বাট এটার ক্ষেত্রে কিন্তু বাল্বটা জ্বলছে না। কি হলো তাহলে, এই ক্ষেত্রে বাল্বটা জ্বললো, এই ক্ষেত্রে কেন বাল্বটা জ্বললো না? তাহলে এখানে নিশ্চয়ই কিছু একটা রয়েছে, সেটা এখানে নেই। তাহলে কি নেই এখানে, দেখো এখানে দুদিকে দুটো পেরেক ছিল, তার ফলে কি হচ্ছিল, এই যে ব্যাটারির দুটো প্রান্ত থেকে তড়িৎটা গিয়ে এই পেরেক দুটোর মাধ্যমে গিয়ে বাল্বে পৌঁছাচ্ছিল, বাল্বটা জ্বলছিল। বাট এক্ষেত্রে কি হচ্ছে দেখো, একটা প্রান্ত থেকে তো তড়িৎটা যাচ্ছে, সেটাই যাচ্ছে, বাট অন্য প্রান্তে কিন্তু কাঠ আছে, কাঠ কিন্তু এই তড়িৎটাকে বহন করতে পারছে না, তড়িৎটাকে ক্যাপচার করে কিন্তু বাল্বের কাছে পৌঁছে দিতে পারছে না। তাহলে এই যে পেরেক, অর্থাৎ সেটা লোহা, আর অন্যদিকে কি হচ্ছে, কাঠ। তাহলে আমরা ফার্স্ট যেটা আগের পাতায় পড়লাম, কি পড়লাম, যে লোহা বা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, তুমি সেটাকে আঘাত করছো, সেটা আওয়াজ উৎপন্ন করছে কিছু একটা, কাঠের ক্ষেত্রে সেটা হচ্ছিল না। দ্বিতীয় ক্ষেত্রে কি দেখছো, যে সেটা তড়িৎ পরিবহন করছে, মানে এখানে যে তড়িৎটা ব্যাটারির মধ্যে ছিল সেটাকে বয়ে নিয়ে গিয়ে বাল্বে পৌঁছে দিচ্ছে, বাট কাঠ কিন্তু সেটা দিচ্ছে না। তাহলে আমরা আরেকটা পার্থক্য পেলাম। নেক্সট দেখো, এখানে কি বলছে দেখো আরেকটা, যে এখানে তুমি একটা স্টিলের চামচ নাও, চামচটাকে এইভাবে কোনো আগুনে হয়তো ধরো, অন্যদিকে তুমি একটা চামচ নাও যেটার হাতলটা প্লাস্টিক দিয়ে মোড়া, সেটাকে তুমি গরম করো, কিছুক্ষণ পরে কি দেখবে, এই চামচটাতে কিন্তু তুমি হাত দিয়ে ধরতে পারবে না, গরম হয়ে যাবে এই প্রান্তটা, বাট এটা কিন্তু গরম হবে না। তাহলে দেখো এখানে স্টিল, স্টিল কি হচ্ছিল, এখান থেকে তাপটাকে বহন করে নিয়ে আসছিল, বহন করে নিয়ে এসে হাতে পৌঁছাচ্ছিল, তবে তো হাতে হিটটা তুমি ফিল করতে পারছো। বাট এক্ষেত্রে কি হচ্ছে, এখানে কিন্তু স্টিল আছে, বাট এখানে যেহেতু প্লাস্টিকটা আছে, প্লাস্টিক কিন্তু তাপটাকে বহন করে তোমার হাতে পৌঁছাচ্ছে না, দ্যাট মিন্স তোমার হাতটা গরম হচ্ছে না। বুঝতে পেরেছো? এখানে সেই ছকের মধ্যে সেটা লিখবে তুমি কি অনুভব করলে, তাহলে স্টিলের ক্ষেত্রে কি হবে, তুমি এখানে একটা গরম ভাব অনুভব করবে, বাট প্লাস্টিকের হাতল লাগানো চামচের ক্ষেত্রে সেটা তুমি অনুভব করতে পারবে না। কেন এমন হলো, এই যে তাপটা সেটা কি হচ্ছে, স্টিলের চামচ দিয়ে বেয়ে তোমার হাতের কাছে পৌঁছাচ্ছে, বাট এক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। তাহলে কি হচ্ছে, তাহলে এই যে স্টিল দেখতে পাচ্ছ সেটা তাপ পরিবহন করছে, বাট প্লাস্টিক কিন্তু তাপটাকে বহন করতে পারছে না। নেক্সট দেখো আর কি বলেছে, দেখো এখানে কি বলছে, দেখো একটা প্লাস্টিকের থালা নিয়েছে, একটা পেতলের রেকাবি নিয়েছে, আর একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছে। তিনটেকে কি করেছে, তিনটেকে রোদ্রের মধ্যে রেখেছে। খানিকক্ষণ রাখার পরে বলছে যে কি হচ্ছে, তুমি এই যে পরীক্ষাটা তোমরা এটা বাড়িতে নিজেরা নিজের হাতে করবে, তাহলে কিন্তু তোমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে ব্যাপারটা।
ওকে, এখানে কিন্তু পরীক্ষাগুলো খুব সহজ পরীক্ষা, এখানে কিন্তু খুব জটিল কিন্তু পরীক্ষা নয়, যেটা হয়তো ল্যাবরেটরিতে গিয়ে বা কোনো জায়গায় হয়তো এমন কিছু জিনিসের দরকার যেটা তুমি করতে পারবে না। খুব সহজলভ্য কিন্তু পরীক্ষা। এই পরীক্ষাগুলো তোমরা নিজেরা বাড়িতে নিজের হাতে করবে, তাহলে দেখবে বিজ্ঞানটা কিন্তু আরো সহজ হয়ে যাবে। কারণ বিজ্ঞান কিন্তু কি, বিজ্ঞান কিন্তু বইয়ের পাতায় লুকিয়ে নেই, বিজ্ঞান কিন্তু আমাদের চারিদিকেই রয়েছে। তুমি চারিদিকে যেটাই দেখতে পাচ্ছ সবকিছু কিন্তু সায়েন্স। তুমি সেটাকে ইউটিলাইজ যখন করবে, সেটা তুমি জিনিসটা আরো সুন্দরভাবে তোমার কাছে সেটা প্রতিপন্ন হবে। তাহলে এই পরীক্ষাগুলো তোমরা কিন্তু নিজে হাতে করে করবে। দেখো এখানে কি বলছে, যে তুমি এই তিনটে জিনিস নিলে এবং তিনটে জিনিসকে সূর্যের মধ্যে রেখে দিলে। খানিকক্ষণ পরে কি দেখবে, এই যে তিনটে জিনিস দেখছো, স্টিলের থালা, পেতল আর হচ্ছে অ্যালুমিনিয়াম, তিনটে জিনিসের ক্ষেত্রে কিন্তু তুমি হাত দিলে অনুভবটা কিন্তু আলাদা পাবে। কিরকম, কোনোটা হয়তো তাপমাত্রা মানে কোনোটায় হাত দিলে তুমি বেশি গরম অনুভব করতে পারবে, কোনোটায় হয়তো কম গরম হবে, আর একটা হয়তো আরো গরম হবে, বা কোনোটা হয়তো গরম হবে না। তাহলে কি হচ্ছে, যে তুমি হাত দিলে সেটার তাপমাত্রাটা আলাদা হবে। তাহলে এই ক্ষেত্রে কি বুঝলে, যে এই যে স্টিল বলো, পেতল বলো, অ্যালুমিনিয়াম, এগুলো তো সবই কঠিন পদার্থ, বাট কঠিন পদার্থ হলেও এরা কি করছে, এক একজন এক এক রকমের তাপ পরিবহন করছে। মানে সূর্যের তাপটা একজনের কাছে আসছে, সে বেশি গরম হচ্ছে, স্টিলটা হয়তো বেশি গরম হচ্ছে, অ্যালুমিনিয়ামটা হয়তো কম গরম হচ্ছে, এইভাবে কিন্তু আলাদা হচ্ছে। বুঝতে পারলে? তাহলে কেন এগুলো আলাদা হচ্ছে? দেখো এখানে আবার কি বলছে, যে তুমি যখন কামারশালায় যাচ্ছ, সেখানে আগেই বলেছি যে লোহাকে গরম করে কি হচ্ছে, যে পিটিয়ে পিটিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হচ্ছে। মানে সেটা যদি এইভাবে একটা পাত হয়, সেটাকে পিটিয়ে পিটিয়ে হয়তো পাতলা একটা পাতে পরিণত করছে, এবং সেখান থেকে হয়তো বিভিন্ন জিনিসপত্র তৈরি হচ্ছে, গ্লাস হতে পারে, বাটি হতে পারে, বা বিভিন্ন রকমের লোহার জিনিসপত্র যন্ত্রপাতি হতে পারে। হলো? তাহলে বলছে দেখো, কাঠ কয়লা বা প্লাস্টিকে গরম করলে কি এরকম হবে, তুমি যখন কাঠ কয়লাকে গরম করবে কি হবে, পুড়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। প্লাস্টিককে গরম করলে কি হবে, প্লাস্টিককে গরম করলে প্লাস্টিকটা তুমি কিন্তু কিছুই পাবে না, প্লাস্টিকটা জাস্ট গলে একটা শক্ত জমাট বাঁধা পদার্থ তুমি পাবে। তাহলে দেখো, এই যে লোহাকে তুমি গরম করছো, একটা নতুন পদার্থ তুমি তৈরি করতে পারছো, লোহা থেকে নতুন জিনিসপত্র বানাতে পারছো। এই যে লোহা পেরেকটা, যে এই যে তড়িৎটাকে ব্যাটারির দুটো প্রান্তে দুটো পেরেক লাগিয়ে দিচ্ছ, সেখান থেকে গিয়ে বাল্বটা জ্বলছে। ওকে, তুমি যখন একটা স্টিলের চামচকে গরম করছো, সেটা গরম হচ্ছে, বাট প্লাস্টিকের ক্ষেত্রে সেটা হচ্ছে না। তাহলে এগুলো কি করছে, এগুলো তুমি ভালো করে লক্ষ্য করে, এরা কিন্তু দুটো ভাগে ভাগ করে দিচ্ছে কাদেরকে, যেমন ধরো এই যে লোহা, তামা, অ্যালুমিনিয়াম, পিতল, এরা কি করছে, এদের তার মানে এরা একরকম ব্যবহার করছে, আর এই যে কাঠ, কয়লা, প্লাস্টিক, এদের ধর্মটা আলাদা। তাহলে এই যে দুটো আলাদা আলাদা ক্যাটাগরি হয়ে যাচ্ছে, সেই ক্যাটাগরিগুলো আমরা পড়বো। কিরকম দেখো, তাহলে লোহা, তামা, অ্যালুমিনিয়াম, পিতল, এগুলোর ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, এগুলোর উপর যখন আলো পড়বে তখন সেটা চক চক করবে। এই যে দেখো, তুমি যখন এখানে এই যে সূর্যের আলোটা যখন ফেলবে পিতল বা স্টিলের, এখানে কি হবে বলো তো, একটা চকচক ভাব হবে, তুমি সেটাকে ফিল করতে পারবে, বুঝতে পারবে। ওকে, চোখে দেখতে পারবে। তাহলে এদের উপর তাহলে আলো পড়লে সেটা চকচকে হবে, বা কাঠ কয়লা, তুমি প্লাস্টিক বা কাঠ কয়লার উপরে আলো ফেলো, চকচকে কিন্তু হবে না। আঘাত করলে ঠং করে শব্দ হবে, তুমি কাঠ কয়লার গায়ে আঘাত করো, শব্দ কিন্তু হবে না। একটা ধার গরম করলে অন্য ধারটা গরম হয়ে যায়, অর্থাৎ তাপ ও তড়িতের সুপরিবাহী, অর্থাৎ সুপরিবাহী। পরিবাহী মানে কি, দেখো বহন, বাহী মানে কি বইছে, পরিবাহী মানে কি বহন করছে, সু মানে কি সেটা করছে, কুপরিবাহী মানে কি করছে না। তাহলে এটা তাপ বহন করছে, তড়িৎটাকে বহন করে নিয়ে যাচ্ছে। এই যে সরু খণ্ডকে সহজেই বাঁকানো যাচ্ছে, জোরে পিটলে চ্যাপ্টা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই এই ধর্মগুলো যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা হচ্ছে ধাতু, আর যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে না তারা হলো অধাতু। তাহলে আমরা এই যে প্রথমে পদার্থকে তিনটে ভাগে ভাগ করলাম, একটা কঠিন, একটা তরল, আর একটা হলো গ্যাসীয়। তাহলে কিন্তু আমরা আবার কঠিন পদার্থের মধ্যে কিন্তু দুটো ভাগ পেলাম, একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে অধাতু। এখানে দেখো তারপরে কি ব্যতিক্রম বলছে, ধাতু সাধারণত কঠিনই হয়, কিন্তু ব্যতিক্রম কি আছে দেখো, যে পারদ ধাতু হলেও কিন্তু তরল। তাহলে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে সায়েন্স মানে হচ্ছে সেখানে তোমার ব্যতিক্রম থাকবে, এক্সেপশনাল থাকবেই। তাহলে দেখো, যে ধাতু সাধারণত কঠিন হচ্ছে, বাট পারদ ধাতু কিন্তু পারদ কি
তরল। অধাতুগুলো কি হয়? কঠিন হয়। ধাতু কঠিন হয়, অধাতুগুলো কঠিন, তরল, গ্যাসীয়, 3 রকমই হতে পারে। দেখো তাহলে কি বললাম যে আমরা কঠিন পদার্থের মধ্যে তো কাঠ, কয়লা, প্লাস্টিক এগুলো তোমার কঠিন পদার্থ, বাট বলছে যে কঠিন, তরল, গ্যাসীয় 3টেই হচ্ছে অধাতু হতে পারে। তবে গ্রাফাইট হচ্ছে অধাতু যেটা তড়িতের পরিবহন করে, আর হিরে অধাতু হলেও তাপ পরিবহন করে। তাহলে এখান থেকে কিন্তু তোমাদের 3টে কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি 3টে কোয়েশ্চেন? 1 নম্বর কোয়েশ্চেন যে পারদ, যেটা বলছে যে পারদ হচ্ছে কি ধাতু হলেও কিন্তু তরল, তাহলে তরল ধাতু কি? তরল ধাতু হচ্ছে পারদ। নেক্সট হচ্ছে যে তোমার যে অধাতু হলেও সেটা তড়িতের পরিবহন করে, সেটা কি? গ্রাফাইট। তাহলে গ্রাফাইট কি করছে? গ্রাফাইট হচ্ছে যে অধাতু, বাট সেটা কি করছে? তড়িৎ পরিবহন করছে। অধাতু বাট সেটা তড়িৎ পরিবাহী। লাস্ট কি? হিরে। হিরের ক্ষেত্রে কি বলছি যে সেটা, হিরে হচ্ছে তোমার অধাতু, বাট সেটা কি? সেটা তাপ পরিবহন করছে, তাপের সুপরিবাহী। হলো। তাহলে 3টে কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো তাহলে এখানে কি বলছে, দেখো যে ধাতুর ক্ষেত্রে কি হচ্ছে, যে ধাতুর ক্ষেত্রে আলোতে চকচক করছে, পিটলে শব্দ হচ্ছে, পাতে পরিণত করা যাচ্ছে, তাহলে এগুলো ধাতু। তাহলে অধাতুর ক্ষেত্রে কি? তুমি আলো ফেলে সেটা চকচক করবে না, তোমার সেটা তুমি আঘাত করলে সেটা শব্দ উৎপন্ন হবে না। ধর্মের মিল আছে এমন পদার্থের নাম কি হতে পারে বলো? তুমি লোহার, লোহার যে কোনো পেরেক হতে পারে, বা স্টিলের চামচ, এগুলো হতে পারে। অধাতু কি হবে? কাঠ, কয়লা লেখো, কাঠ বা কয়লা এগুলো হচ্ছে তোমার অধাতু। নেক্সট দেখো কি বলছে যে বিশুদ্ধ ও মিশ্র পদার্থ। দেখো বিশুদ্ধ মানে কি? বিশুদ্ধ মানে হচ্ছে একদম পিওর, মানে খাঁটি, সেখানে কোনো কিছু নেই, একদম সেটা পিওর, সেটা একদম খাঁটি জিনিস, তার মধ্যে কোনো কিছু কিন্তু মেশানো নেই। বাট মিশ্র পদার্থ কি? মিশ্র মানেই হচ্ছে কিছু একটা মেশানো রয়েছে, ঠিক আছে? মিশ্র মানে কি? যে কিছু একটা মিশে সেই পদার্থটা উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে মিশ্র পদার্থ। যেমন দেখো এখানে কি বলছে যে আমি আগেই বললাম, এই যে তুমি যখন কোনো একটা জায়গায় দাঁড়াচ্ছ, তোমাকে ধাক্কা দিচ্ছে, ওকে, বাতাসটা তোমাকে ধাক্কা দিচ্ছে, তুমি অনুভব করতে পারছো, তার মানে হচ্ছে বাতাস তোমাকে যে ধাক্কা দিচ্ছে। বাতাসের মধ্যে নিশ্চয়ই কোনো একটা কোনো কিছু নেই, বাতাসের মধ্যে অনেক অনেক কিছু উপাদান আছে। গ্যাস, ঠিক আছে? কি বলছে দেখো, বিভিন্ন উপাদান এখানে নাম দিয়েছে, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, নিষ্ক্রিয়, এগুলো অনেকগুলো উপাদান রয়েছে। দেখো এখানে বলছে যে দুধ যখন তুমি ফোটাচ্ছ, দুধ ক্রমশ ঘন হতে থাকছে। ঘন কেন হতে থাকছে? বলছে যখন তুমি দুধটা ফোটাচ্ছ, দুধের মধ্যে কি আছে? জল আছে। তুমি যখন তাপ দিচ্ছ, জলটা আস্তে আস্তে কি হচ্ছে? কমে যাচ্ছে, সেই জন্য দুধটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে। তাহলে দুধের মধ্যে জল, জলের সাথে আরো অনেক কিছু উপাদান রয়েছে। তাহলে যখন তুমি তাপ দিচ্ছ, তাহলে ওই দুধের মধ্যে থাকা যে জল, সেই জলের পরিমাণটা কমে যাচ্ছে, সেই জন্য কিন্তু সেটা ঘন হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখো বলছে কি যে তাহলে এই যে বাতাস বললাম, বাতাসের মধ্যে অনেক কিছু মিশে থাকছে, বা দুধ, দুধের মধ্যে মিশে থাকছে, তাহলে এগুলো কি কোনো কিছু মেশানো থাকছে, সেই জন্য এটা হচ্ছে মিশ্র পদার্থ। বাট বিশুদ্ধ, ধরো তুমি বাতাসের মধ্যে একটা, ধরো অক্সিজেন গ্যাসের কথা বলছি, শুধু অক্সিজেন গ্যাস, তার মধ্যে নিশ্চয়ই কিছু মেশানো নেই, তাহলে অক্সিজেনটা হচ্ছে আমাদের বিশুদ্ধ পদার্থ। বাট তুমি যখন বাতাস বলছো, বায়ু বলছো, সেটা হয়ে যাচ্ছে আমাদের মিশ্র পদার্থ। দেখো এখানে দেখো আরেকটা উদাহরণ বলছে যে তুমি একটা গ্লাস নাও, গ্লাসের মধ্যে খানিকটা চিনি অ্যাড করো, বা খানিকটা লবণ অ্যাড করো, বা তুমি সেখানে কোনো রং, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ওকে, সেটাকে অ্যাড করো, তাহলে কি হবে? কিছুক্ষণ পরে কি দেখবে যে চিনিটা গুলে যাবে, নুনটাও গুলে যাবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা গুলে জলের বর্ণটা অন্যরকম হয়ে যাবে। তাহলে এগুলো কি হচ্ছে? যে মিশিয়ে বানাচ্ছি আমরা, সেজন্য এগুলো হচ্ছে মিশ্র পদার্থ। হলো। দেখো এখানে তারা কি বলছে যে যেগুলোর মধ্যে একাধিক পদার্থ মিশে নেই সেগুলো হলো মিশ্র পদার্থ, আর যেগুলোর মধ্যে অনেক কিছু মিশে আছে বা দুটো জিনিস মিশে আছে, যেমন চিনির শরবত, ঠান্ডা পানীয়, এগুলো হচ্ছে তোমার মিশ্র পদার্থ। ওকে, তারপরে দেখো দুটো পদার্থ বলছে, একটা বলছে মৌলিক পদার্থ, আর একটা বলছে যৌগিক পদার্থ।
ঠিক আছে, এখানে একটা পরীক্ষা আছে। কি পরীক্ষা বলছে দেখো, বলছে তুমি একটা বিকারে কিছুটা জল নাও এবং একটা রাবারের টুকরোর মধ্যে দুটো ছোট পেরেক পুঁতে, পাশে দেখো ছবি আছে, জলের মধ্যে ডোবাও। কি বলছে দেখো, তুমি একটা বিকার নাও, একটা রাবারের মধ্যে ছোট পেরেকের দুটো পেরেক বসাও, পেরেক বসিয়ে কি করছে যে এখানে দুটো ব্যাটারির তার দিয়ে এখানে কি করছে বলছে একটা বাল্ব বা সুইচ তুমি জ্বালাও। দেখো আমরা আগে কি পড়েছি বলো তো, লোহা তড়িৎ পরিবহন করে, এটা আমরা পড়েছি না? দেখো এবারে কি বলছে দেখো, তাহলে কি বলছে দেখো, ব্যাটারির সঙ্গে তামার তার যোগ করে জলের মধ্যে ডোবানো পেরেকের মাথায় যোগ করো। কি হচ্ছে দেখো তো, কি বলছে দেখো, যে ভালোভাবে লক্ষ্য করলে কি বলে, পেরেক দুটোর গায়ে, যে পেরেক দেখতে পাচ্ছ, পেরেক দুটোর গায়ে বলছে আস্তে আস্তে বুদবুদ আকারে, এইভাবে বুদবুদার আকারে গ্যাস জমা হবে। এই গ্যাসটা এলো কোথা থেকে? আমি তো এখানে জল দিয়েছিলাম, তরল পদার্থ, বাট গ্যাস কোথা থেকে আসছে? দেখো কি বলছে, যে বলছে যে এই যে জল আছে, জলটার মধ্যে কি হচ্ছে, তড়িৎ চালনা হচ্ছে। ব্যাটারি আছে, ব্যাটারি থেকে তামার তার দিয়ে যুক্ত করা হচ্ছে, বলছে তড়িৎটা তার মানে কে বহনটা করছে, পেরেক। পেরেক তাহলে ব্যাটারি থেকে তড়িৎ এসে পেরেকের মধ্যে আসছে, তার ফলে কি হচ্ছে, এখানে যে জল আছে জলটা ভেঙে যাচ্ছে। জল, জল কি কি উপাদান দিয়ে তৈরি? জল দুটো উপাদান দিয়ে তৈরি। জল হচ্ছে একটা হাইড্রোজেন আর একটা হচ্ছে, বলো কি, অক্সিজেন। তাহলে জল হচ্ছে মিশ্র পদার্থ না যৌগিক পদার্থ? দেখো সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা ক্লিয়ার করব। দেখো তাহলে এখানে কি হলো, যে এই যে ব্যাটারি থেকে এই যে তড়িৎটা আসছে সেটা পেরেকে আসছে এবং সেই তড়িৎটা জলের মধ্যে গিয়ে জলটা ভেঙে যেটা গ্যাস উৎপন্ন হচ্ছে সেটাই কিন্তু পেরেকের মধ্যে বুদবুদ আকারে জমা হচ্ছে। বলছে এটাই হচ্ছে প্রমাণ যে জল হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি। ওকে, কারণ না হলে বুদবুদ এলে কোথা থেকে, নিশ্চয়ই জল থেকে এসছে। জল কি দিয়ে তৈরি, হাইড্রোজেন অক্সিজেন দিয়ে তৈরি, অর্থাৎ বোঝা যাচ্ছে যে জল হাইড্রোজেন অক্সিজেন দিয়ে তৈরি। তাহলে দেখো কি বলছে, যে এখানে দেখো কি বলছে, যে লোহাকে যখন তুমি বিশ্লেষণ করবে তার মধ্যে লোহা ছাড়া আর কিন্তু কিছু পাবে না। এইভাবে তামা বলো, অ্যালুমিনিয়াম বলো, যে কোনো তুমি যখন বিশ্লেষণ করবে তখন বলছে শুধুমাত্র ওটাই তুমি পাবে, তার সাথে মিশ্রিত অবস্থায় কিন্তু কিছু পাবে না। এই যে তুমি কিছু পাচ্ছ না, তাহলে এগুলো হচ্ছে মৌলিক পদার্থ, অর্থাৎ এর মধ্যে কিছু নেই, অনলি শুধু ওটাই রয়েছে। বাট কি বলছে, যে যখন তুমি কোনো পদার্থকে বিশ্লেষণ করছো, এই যে জলটাকে তড়িৎ বিশ্লেষণ করছো, তাহলে জলটা ভেঙে কি উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন অক্সিজেন। তাহলে এই যে শুধু হাইড্রোজেনটার কথা ভাবো, হাইড্রোজেনটা কি, হাইড্রোজেনের মধ্যে তো কিছু মেশানো নেই, হাইড্রোজেন তো মৌলিক পদার্থ। অক্সিজেনের ক্ষেত্রেও তো কিছু মেশানো নেই, অক্সিজেনও মৌলিক পদার্থ। তাহলে এই দুটো মৌলিক পদার্থ যখন মিশছে তখন আমাদের তৈরি হচ্ছে যৌগিক পদার্থ। হলো, তাহলে যৌগিক পদার্থ কি, যে দুটো মৌলিক পদার্থ যখন মিশছে তখন কিন্তু আমাদের যৌগিক পদার্থ উৎপন্ন হচ্ছে। ওকে, এটা কেমন হতে পারে, এটা এমনও হতে পারে যে হয়তো এই দুটো তো গ্যাস, তোমরা সবাই জানো হাইড্রোজেন অক্সিজেন গ্যাস, তাহলে সেই দুটো যখন যুক্ত হচ্ছে তড়িৎ বিশ্লেষণ করছে, তাহলে সেখানে কি হচ্ছে, জল উৎপন্ন হচ্ছে। জল কি, তরল পদার্থ। তাহলে কি হচ্ছে, যে দুটো গ্যাসীয় পদার্থ মিলে কিন্তু তরল পদার্থ উৎপন্ন হচ্ছে। তাহলে এই দুটো হলো মৌলিক আর জল হচ্ছে যৌগিক পদার্থ। দেখো এখানে কি বলছে, যে জলের ধর্মের সাথে কিন্তু হাইড্রোজেন ও অক্সিজেনের ধর্মের কোনো মিল তুমি পাবে না। জলের ধর্ম সম্পূর্ণ আলাদা, অক্সিজেন বা হাইড্রোজেনের যে পৃথক পৃথক যে ধর্ম রয়েছে সেগুলোও কিন্তু সম্পূর্ণ আলাদা, দুটোর মধ্যে কিন্তু কোনো মিল তুমি খুঁজে পাবে না। তাহলে কি বলছে দেখো, যে জলের দুটো উপাদান অক্সিজেন হাইড্রোজেন, তাহলে বায়ু এবং জল কি একই রকম পদার্থ? দেখো আমরা আগে কি বললাম, যে বাতাসের মধ্যেও তো অনেক গ্যাসীয় পদার্থ মিশে থাকছে, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস। আবার বলছি জলেও দুটো পদার্থ আছে, হাইড্রোজেন অক্সিজেন। তাহলে তো এটাও মিশিয়ে আছে এটাও মিশিয়ে আছে, তাহলে তো দুটো একই রকম হওয়ার কথা। কিন্তু এখানেই দেখো অন্য গল্প। কি গল্প? দেখো বলছে তুমি যদি পরীক্ষা করে দেখো, যে বাতাসের মধ্যে যে উপাদানগুলো রয়েছে তারা কিন্তু নিজেদের ধর্ম কিন্তু বজায় রেখেছে। ওকে, বাট তুমি যখন জল বিশ্লেষণ করছো বা জলের মধ্যে কিন্তু
এই যে অক্সিজেন বা হাইড্রোজেন, এদের কিন্তু নিজস্ব ধর্ম বলতে কিন্তু কিছু নেই, সম্পূর্ণ আলাদা জলের ধর্ম। ওকে, তাহলে আমাদের মিশ্রণ বা মিশ্র পদার্থ আর যৌগিক পদার্থের মধ্যে আমরা কি প্রধান পার্থক্য পেলাম, যে মিশ্র পদার্থের মধ্যে তার সব কটা উপাদান কিন্তু নিজেদের ধর্ম বজায় রাখতে পারে, বাট যৌগিক পদার্থের মধ্যে কিন্তু নতুন যে যৌগিক পদার্থ উৎপন্ন হয় তার মধ্যে কিন্তু যে উপাদান মৌলিক পদার্থগুলো থাকে তাদের কিন্তু ধর্মের কোনো মিল থাকে না। যেমন ধরো চিনির শরবত, তুমি চিনি মানে কি মিষ্টি, জলের কোনো স্বাদ নেই তুমি জানো, তার চিনি আর জল যখন তুমি মেশাচ্ছ, যে চিনির শরবত উৎপন্ন হচ্ছে সেটার স্বাদ কেমন, অলওয়েজ মিষ্টি হবে। বা নুন জল তুমি যখন নুনের সাথে জল মেশাচ্ছ তাহলে জলটা কেমন হবে, নোনতা, নুনের মতো টেস্ট হবে। তাহলে দেখো তুমি নুন আর জল কিন্তু মিশিয়েছিলে, মেশালেও কিন্তু এই যে মিশ্রণটা হলো তার মধ্যে কিন্তু নুনের ধর্মটা বজায় আছে, আছে না? চিনির জলের মধ্যে কি আছে, যে শরবত, তার মধ্যে কিন্তু চিনির ধর্মটা বজায় আছে না? অর্থাৎ মিশ্র পদার্থের মধ্যে যে উপাদানগুলো দিয়ে তুমি মিশ্র পদার্থটা তৈরি করছো তাদের নির্দিষ্ট যে ধর্ম সেটা বজায় থাকে, বাট যৌগিক পদার্থের কিন্তু সেই ধর্মটা বজায় থাকে না। যেমন ধরো আমরা বলছি কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড কি দিয়ে তৈরি, কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে কার্বন প্লাস অক্সিজেন। কার্বন আর অক্সিজেন, কার্বন একটা আলাদা মৌলিক পদার্থ, অক্সিজেন মৌলিক পদার্থ, সেটা দুটো মিলে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। কার্বন ডাই অক্সাইডের ধর্মের সাথে কিন্তু কার্বন বা অক্সিজেনের ধর্মের কোনো মিল নেই, বা কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বনেরও কোনো ধর্ম নেই, অক্সিজেনেরও কিন্তু কোনো ধর্ম নেই, সম্পূর্ণ আলাদা ধর্ম। তাহলে এটা কি যৌগিক পদার্থ। তাহলে বুঝতে পারলে মিশ্র পদার্থের মধ্যে উপাদানগুলোর ধর্ম বজায় থাকবে, বাট এখানে কিন্তু যৌগিক পদার্থের ক্ষেত্রে ধর্মগুলো বজায় থাকবে না। দেখো এখানে একটা সুন্দর সহজ পরীক্ষা করেছে, যে পরীক্ষাটা তোমরা বাড়িতে নিজে হাতে করতে পারবে। কিরকম পরীক্ষা দেখো, এখানে এখানে বলছে যে দুটো গ্লাস নিয়েছে, দেখো এখানে দুটো গ্লাস নিয়েছে, ছবিতে যেমন দেখতে পাচ্ছ তোমরা, গ্লাসের মধ্যে কি রেখেছে দেখো, একটা গ্লাস, দুটো না সরি একটা গ্লাস নিয়েছে, এবং দেখো গ্লাসের মধ্যে একটা প্রথমে মোমবাতি নিয়েছে, ওকে মোমবাতি নিয়েছে, মোমবাতির মধ্যে কিন্তু গ্লাসটাকে চাপা দিয়ে দিয়েছে। কি বলছে, চাপা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে কি দেখবে, মোমবাতিটা নিভে যাবে। তাহলে বলছে যে মোমবাতিটা কিছুক্ষণ তো জ্বলবে, ধরো 1 মিনিট বা 2 মিনিট হয়তো জ্বলছিল, কিভাবে জ্বলছিল, কিভাবে জ্বলছিল, দেখো ফাঁকা জায়গা মানেই সেখানে কি আছে, বাতাস আছে। তাহলে এই যে গ্লাসের মধ্যে যে ফাঁকা জায়গা তার মধ্যে কি ছিল, কোনো বাতাস ছিল, যেটা আগুনটাকে জ্বলতে সাহায্য করছিল, কি ছিল, অক্সিজেন ছিল, সেই জন্য জ্বলছিল। আস্তে আস্তে যখন অক্সিজেনটা কমে এলো, মানে এটা কি সম্পূর্ণ বন্ধ, এখানে বাতাস প্রবেশ করতে পারছে না, তাহলে যখন এইখানকার মধ্যেকার অক্সিজেনটা শেষ হয়ে গেল তখন মোমবাতিটা নিভে গেল। তাহলে দেখো এটা তো বাতাস, আলাদা করে তো তুমি ওখানে অক্সিজেন দাওনি, তুমি ওখানে বাতাস ছিল, তাহলে বাতাসের মধ্যে অক্সিজেনটা কি করছিল, তার নিজস্ব ধর্মটাকে বজায় রাখতে পেরেছিল, সে জ্বালাতে পারছিল, সেই জন্য কিন্তু মোমবাতিটা কিছুক্ষণ পরে নিভে গেল। দেখো তাহলে অক্সিজেনের কি ধর্ম আমরা পাচ্ছি, যে অক্সিজেন কোনো জিনিসকে জ্বলতে সাহায্য করে, বাতাসের মধ্যে অনেকের সাথে মিশে থাকা সত্ত্বেও কিন্তু অক্সিজেন সেই ধর্মটা বজায় রেখেছে। হলো, দেখো এখানে তার মানে এখানে দেখো যে এখানে তার মানে কি হচ্ছে, দেখো যে বলছে যে অক্সিজেন তাহলে কি করলো, অক্সিজেন কিন্তু আগুন জ্বালাতে সাহায্য করে, তাহলে অক্সিজেনের একটা ধর্ম তুমি পেলে। তাহলে অক্সিজেন হাইড্রোজেন মিলে যদি জল যদি মিশ্র পদার্থ হতো তাহলে কি হতো, তাহলে জলের মধ্যেও অক্সিজেনের ওই ধর্মটা থাকতো, তাহলে জলও আগুন জ্বালাতে সাহায্য করতো, বাট জল করে কি, নিশ্চয়ই নয়, আগুন জ্বালাতে সাহায্য করে না। তাহলে জল হলো তোমার যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ নয়। দেখো এখানে বলছে, দেখো এখানে হাইড্রোজেনের ধর্ম বলেছে, এখানে অক্সিজেনের ধর্ম তোমরা নিজেরা লিখবে, এখানে জলের ধর্ম কিন্তু সম্পূর্ণ আলাদা। প্রথম পার্থক্যটাই হচ্ছে এরা গ্যাসীয় পদার্থ, এরা হচ্ছে তরল পদার্থ। ওকে, তারপরে দেখো আমরা পড়লাম, এটা আমরা জানলাম, তাহলে জল হচ্ছে যৌগিক পদার্থ। তারপরে দেখো এখানে একটা পরীক্ষা করেছে, দেখো আমরা ধাতু যে পড়লাম, ধাতু বললাম প্রকৃতিতে অনেক ধাতু রয়েছে, কিন্তু অনেক ধাতু অধাতু, তোমরা যখন পর্যায় সারণী পড়বে এইখানে কি সেখানে গিয়ে কিন্তু তোমরা ধাতু অধাতুগুলোর পরপর নামগুলো তখন আরো ভালো করে তোমাদের সাথে পরিচয় হবে।
দেখো এখানে বলছে যে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম একটা ধাতু। ওকে, তো ম্যাগনেসিয়ামের ধাতুর একটা ফিতে নিয়েছে দেখো এই ছবির মতো, এবং সেটাকে আগুনে পুড়িয়েছে। আগুনে আগুনে পুড়িয়েছে, দেখো আগুনটা কোথায় ধরিয়েছে? বাতাসের মধ্যে ধরিয়েছে। বলছে দেখো কি হবে, যে একটা সাদা গুঁড়ো তৈরি হবে, ঠিক আছে, যেটা কিন্তু এই ম্যাগনেসিয়ামের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। তাহলে দেখো এখানে বলছে কি, তাহলে এটা কি পদার্থ বলো? এটা যৌগ। কি যৌগ বলছে? বলছে তুমি যখন ম্যাগনেসিয়ামটাকে আগুনে পোড়াচ্ছ, তখন এই ম্যাগনেসিয়ামের সাথে এখানে কি আছে? বাতাস আছে। বাতাসের যে অক্সিজেন, সেই অক্সিজেনটা কি বলছে? অক্সিজেনটা যুক্ত হচ্ছে। তাহলে আমার ছিল ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের সাথে আমার অক্সিজেন যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে আমার তৈরি করছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এই যে সাদা গুঁড়োটা দেখছো, সেটাই হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে যৌগিক পদার্থ। ওকে, যৌগটা কি কি? একটা ম্যাগনেসিয়াম, আর একটা কি? মৌলিক পদার্থগুলো কি হলো? একটা ম্যাগনেসিয়াম আর একটা কি? অক্সিজেন। নেক্সট দেখো, কার্বন ডাই অক্সাইড আগে বলেছি, কার্বন ডাই অক্সাইড হচ্ছে কার্বন, আর অক্সিজেনের হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার একটা যৌগ। ঠিক আছে, তাহলে বলছে দেখো এদের ধর্ম তাহলে কি সম্পূর্ণ আলাদা হবে? অক্সিজেনের ধর্ম, কার্বনের ধর্ম, কার্বন ডাই অক্সাইডের ধর্ম সম্পূর্ণ আলাদা। তাহলে তোমরা কিন্তু এখানে ধর্মগুলো লিখবে। তাহলে দেখো এখানে দেখো, শ্বাসকার্যে সাহায্য করে অক্সিজেন। কার্বন ডাই অক্সাইড কি করে? শ্বাসকার্য কিভাবে করে? অক্সিজেন, তাহলে আমরা অক্সিজেনটাকে গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইডটাকে ত্যাগ করছি, বাট কার্বন ডাই অক্সাইডটা কি হচ্ছে? আমাদের বেরিয়ে যাচ্ছে, আর অক্সিজেনটা আমরা ভেতরে নিচ্ছি। কার্বন কিন্তু সেরকম শ্বাসকার্যে কিন্তু সাহায্য করে না। জ্বলতে সাহায্য করছে, দেখো অক্সিজেনটা জ্বলতে সাহায্য করে, কার্বনটা নিজে জ্বলছে, কার্বন ডাই অক্সাইড কিন্তু জ্বলতে সাহায্য করে না। তাহলে কালো রঙের কঠিন পদার্থ অক্সিজেন কিন্তু তুমি চোখে দেখতেও পারবে না, কার্বন ডাই অক্সাইডকেও কিন্তু তুমি চোখে দেখতে পারবে না, কারণ এগুলো কি পদার্থ? এগুলো গ্যাসীয় পদার্থ। তাহলে দেখো একটা কঠিন আর একটা গ্যাসীয়, দুটো মিলে কি তৈরি হলো? একটা গ্যাসীয় পদার্থ। তাহলে মিশ্রণটা যে কোনো রকম ভাবেই হতে পারে। দেখো এখানে একটা জিনিস বলছে যে উঁচু পাহাড়ে উঠলে শ্বাসকষ্ট কেন হবে? কেন হবে বলো? শ্বাসকষ্ট এই কারণে হবে যে তুমি যত উপরে উঠবে তত কি হবে? অক্সিজেনের পরিমাণটা কমতে থাকবে। সেই জন্য কিন্তু উঁচু পাহাড়ে উঠলে আমাদের শ্বাসকষ্ট হবে। ঠিক আছে, কারণ কি? দেখো বর্ষাকালে ভিজে কাপড় শুকোতে দেরি হয় কেন? বর্ষাকালে বাতাসের মধ্যে কি থাকে? জলীয় বাষ্প পরিমাণটা বেশি থাকে, বাতাস বেশি আর্দ্র হয়। সেই জন্য কি হয়, যে বাতাসে যত বেশি জলীয় বাষ্প থাকবে, তার মানে কি? জলীয় বাষ্প মানে কি? জল, ভেজা ভাব। সেই জন্য কি হয়? বর্ষাকালে কাপড় শুকাতে দেরি হয়। দেখো এখানে বলছে দেখো, যে তাহলে আমরা তাহলে মিশ্র যৌগ দুটো পদার্থ পেলাম। আমরা আগে বললাম, তাহলে এগুলো হচ্ছে তোমার বিশুদ্ধ লোহা, তামা, রূপা, কার্বন। এগুলো কি? এগুলো হচ্ছে একদম বিশুদ্ধ, মানে একটা উপাদান দিয়ে তৈরি। আবার দেখো এখানে একটা জিনিস বলছে, যে এখানে ধরো এখানে একটা লোহার টুকরো নিয়েছে, তুমি সামান্য একটা চক নিয়ে ভাবো, একটা ধরো এরকম একটা চক আছে, চকটাকে ভাঙলে কি হবে? দুটো আলাদা আলাদা এইভাবে উপাদান হবে। তুমি এটাকেও ভাঙলে, এটা পেলে, এটাকেও ভাঙো, এইভাবে ভাঙতে 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 গিয়ে তুমি হয়তো অবশেষে হয়তো এইরকম একটা ছোট 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 গুঁড়ো পেলে। তুমি এগুলোকে কি গুনতে পারবে বলো তো? তুমি এটাকে তো গুনতে পারছো, একটা চক ছিল, ভেঙে দু টুকরো করলাম, দুটো থেকে দুটো চারটে হলো, চারটে থেকে আটটা, আটটা থেকে 16, 16 থেকে 32, এইভাবে কতক্ষণ তুমি গুনতে পারবে বলো? লাস্টে যখন এইভাবে ছোট 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 গুঁড়ো আকারে হবে, তুমি গুনতে পারবে না। তাহলে দেখো যত আয়তন বড় হচ্ছে, আকার বড় থাকছে, তুমি গুনতে সুবিধা হচ্ছে, বাট সেটা যখন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, তুমি কিন্তু সেটাকে গুনতে পারবে না, বা সেটাকে হয়তো চিনতেও পারবে না যে এটা চকের গুঁড়ো নিচ্ছ নাকি অন্য কিছুর গুঁড়ো নিচ্ছ। বুঝতে পারছো? তাহলে এখানে কি বলছে দেখো, যে তুমি যত ভাঙবে তাহলে জিনিসগুলো ছোট হতে থাকবে, তোমার চিনতে অসুবিধা হবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিসকে বলছে তুমি কিন্তু ছোট ছোট টুকরো করতে পারবে, এবং সেগুলো কিন্তু যত ছোট ছোট টুকরো হবে, তুমি কিন্তু সেটাকে চিনতে অসুবিধা হবে। এইভাবে বলছে দেখো এখানে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো যে এইভাবে মৌলিক পদার্থের এমন একটা ক্ষুদ্রতম কণা তুমি পাবে, যেটাকে তুমি চোখে দেখতে পাবে না, এবং যার মধ্যে ওই পদার্থের সব গুণই থাকবে। মৌলের ওই ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই মৌলের গুণগুলো বর্তমান, সেই ক্ষুদ্রতম কণাকে মৌলের পরমাণু বলা হয়। তার মানে দেখো তুমি একটা লোহাকে ভাঙছো, ভাঙতে 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 হয়তো তুমি শেষ পর্যন্ত গিয়ে একদম ছোট্ট 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 এইভাবে হয়তো গুঁড়ো পেলে। ঠিক আছে, এবার দেখো একটা কিভাবে, ধরো আমরা জানি যে চুম্বক,
লোহাকে আকর্ষণ করে, তখন চুম্বকটা বড় লোহার টুকরোটা আনবে, লোহাটা আকর্ষিত হবে। তুমি যখন এই চুম্বকটাকে ছোট ছোট এইগুলোর কাছে আনবে তখনও দেখবে আকর্ষণ করছে, তার মানেই হলো যে এই লোহার কণাগুলোর মধ্যেও কিন্তু এই লোহার গুণগুলো বর্তমান আছে। বুঝতে পারলে? তাহলেই হচ্ছে এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলোকে বলছি আমরা পরমাণু, যার মধ্যে এই যে মৌলিক পদার্থ তার প্রত্যেকটা গুণ বর্তমান আছে। ঠিক আছে? বলছে এরপরে তুমি যদি এগুলোকে ভাঙো তাহলে কিন্তু গুণগুলো আর বজায় থাকবে না। তার মানে একদম ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই মৌলিক পদার্থের সমস্ত গুণগুলো বর্তমান থাকছে সেটাই হচ্ছে তার পরমাণু। ঠিক আছে? তাহলে মৌলিক পদার্থ কি দিয়ে তৈরি হচ্ছে বলো? একমাত্র ক্ষুদ্রতম কণা কি? পরমাণু। তাহলে এবার দেখো, আমি বললাম ভালো করে এই জায়গাটা বোঝো। দেখো আমি বলছি যে অক্সিজেন, অক্সিজেন আগে তোমরা বললে অক্সিজেন হচ্ছে মৌলিক পদার্থ। ওকে, তাহলে মৌলিক পদার্থ যদি হয় তাহলে এর কি দিয়ে তৈরি? এটা অবশ্যই পরমাণু হবে। এবার দেখো যখন আমি বলছি যে জল, জল তার মানে অক্সিজেন প্লাস হচ্ছে হাইড্রোজেন। এবার দেখো অক্সিজেন হচ্ছে মৌলিক পদার্থ যেটার ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, হাইড্রোজেনও মৌলিক পদার্থ যার ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। তাহলে দেখো একটা জল যখন তৈরি হচ্ছে তার মধ্যে অক্সিজেনের পরমাণুও রয়েছে, হাইড্রোজেনের পরমাণুও রয়েছে। ওকে, তাহলে যৌগিক পদার্থের মধ্যে ওই যৌগিক পদার্থটা যে যে মৌলিক পদার্থ দিয়ে তৈরি তাদের পরমাণু থাকছে। তাহলে জলের মধ্যে কোন কোন মৌলিক পদার্থের পরমাণু থাকবে? একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে হাইড্রোজেন। কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার থাকবে? একটা কার্বনের থাকবে আর একটা অক্সিজেনের থাকবে। হলো এইভাবে প্রত্যেকটা যৌগিক পদার্থের মধ্যে তার উপাদান মৌলগুলোর কিন্তু পরমাণু থাকবে। হলো, এবার বলছে যে এখানে একটা জিনিস বলছে যে এই যে মৌলিক যৌগিক মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য কোথায় হচ্ছে। আমরা তো বললাম যে কি বললাম যে মৌলিক পদার্থ হচ্ছে একটা, শুধুমাত্র ওটাই থাকবে। যৌগিকের ক্ষেত্রে হচ্ছে মেশানো অবস্থায় থাকবে, মিশ্র পদার্থের ক্ষেত্রেও মেশানো অবস্থায় থাকবে, বাট যৌগিক আর মিশ্রের মধ্যে পার্থক্যটা আমরা আগে বলেছি। বলছে যে দেখো যে এই যে ধাতব বা অধাতব মৌলের পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে, অন্য মৌলগুলোর সাথে পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না। তাহলে তারা কেমন করে থাকে? কি বলছে যে কিছু কিছু মৌল পরমাণু আছে তারা স্বাধীনভাবে থাকতে পারে, মানে হচ্ছে যে ধরো তুমি একা একা স্কুলে যেতে পারো। ওকে, তুমি একা একা স্কুলে যেতে পারো, স্কুলের রাস্তায় কুকুর থাকুক বা কিছু থাকুক তোমার ভয় লাগে না, তুমি একাই চলে যাচ্ছ। বাট তোমার হয়তো বন্ধু, সে হয়তো রাস্তার কুকুরকে দেখে ভয় পাচ্ছে, তাহলে সে হয়তো একা একা স্কুলে যেতে পারছে না, হয় তার সাথে তার মা বাবা হয়তো দাদা বা দিদিকে নিয়ে যেতে হচ্ছে। তাহলে তুমি একা একা চলে যাচ্ছ, তুমি স্বাধীন। বাট তোমার বন্ধু একা একা যাচ্ছে না, ওকে যাওয়ার জন্য, সুস্থভাবে স্কুলে যাওয়ার জন্য, সুস্থভাবে স্কুল থেকে আসার জন্য, সুস্থভাবে থাকার জন্য ওর একজনের দরকার পড়ছে, সেটাকে ওর কোনো গার্জিয়ান। ওকে, তাহলে বলছে যারা একা একা থাকতে পারে তারা থাকবে, বাট যারা থাকতে পারবে না তারা কি করবে? অন্য জনের সাহায্য নেবে। ওকে, দেখো এখানে সেটাই বলছে যে তারা থাকতে পারে না, তারা কি করবে? তারা একসঙ্গে জুড়ে থাকবে। ঠিক আছে, এই যে বললাম যে তারা হয়তো একসাথে জুড়ে থাকবে, কিরকম? দেখো বলছে, দেখো এখানে বলছে যে পরমাণুদের ওই যে জোটবদ্ধ অবস্থা তাকে ওই মৌলের অণু বলা হয়। দেখো তুমি একা যাচ্ছ, তুমি হচ্ছে পরমাণু, বাট তোমার সাথে যখন তোমার মা বা বাবা যাচ্ছে তাহলে তোমরা দুজন মিলে যে জোটটা বানাচ্ছ সেটা হচ্ছে অণু। বোঝাতে পারলাম পার্থক্যটা? তাহলে কি বলছে দেখো যে যখন হাইড্রোজেন বলছি, যে বলছে কিছু কিছু ধাতব অধাতব মৌল আছে যারা স্বাধীনভাবে থাকতে পারে, তুমি একা পরমাণু, বাট তোমার সাথে যখন তোমার মা থাকছে বা বাবা থাকছে তোমার হয়ে গেলে অণু। তাহলে দেখো এই যে বলছে হাইড্রোজেন, হাইড্রোজেন একা থাকতে পারে না, এইচ মানে হচ্ছে হাইড্রোজেন, এইচ মানে হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন একা থাকতে পারে না, হাইড্রোজেনের সাথে আরেকজনের দরকার হবে। দেখো আরেকটা হাইড্রোজেন আছে, তাহলে দুটো যে হাইড্রোজেন মানে কি? দুটো পরমাণু, দুটো পরমাণু। তাহলে এই দুটো পরমাণু মিলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ওই মৌলের অণু। দেখো অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু দুটো পরমাণু থাকছে, তাহলে অক্সিজেনের দুটো পরমাণু মিলে একটা অণু তৈরি হচ্ছে। ক্লোরিনের ক্ষেত্রেও দুটো পরমাণু থাকছে, দুটো পরমাণু ক্লোরিন পরমাণু মিলে একটা অণু তৈরি হচ্ছে। আয়োডিনের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হচ্ছে।
বুঝতে পারলে? তাহলে দেখো একটা জিনিস এখানে দেখো, যে এখানে তাহলে বলছে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু। কেন? দেখো জল হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন দিয়ে তৈরি, তাহলে হাইড্রোজেনের দুটো পরমাণু দিয়ে হাইড্রোজেনের একটা অণু হচ্ছে, অক্সিজেনের দুটো পরমাণু দিয়ে অক্সিজেনের একটা অণু হচ্ছে। তো দুটো মিলে যখন যৌগ গঠন করছে, তো তখন তার যে ক্ষুদ্রতম কণা, যৌগের ক্ষুদ্রতম কণা কি অণু, এক অণু হাইড্রোজেন কি এক অণু অক্সিজেন এরকম, বাট হাইড্রোজেনের মধ্যে দুটো পরমাণু আছে, সেটা হচ্ছে ভিতরকার কাহিনী। ওকে, দেখো কি বলছে, যে যৌগের মধ্যে সবচেয়ে ছোট যে কণা স্বাধীনভাবে থাকতে পারে এবং যে কণার মধ্যে ওই যৌগের সব ধর্ম বর্তমান থাকে তা হলো যৌগের অণু। একই মৌলের একাধিক পরমাণু জুড়লে হবে মৌলের অণু থেকে বিভিন্ন মৌলের পরমাণু জুড়লে হবে যৌগের অণু। তাহলে এটা বুঝতে পারলে যে একই মৌলের একাধিক পরমাণু মিলে তৈরি হচ্ছে মৌলের অণু, যেমন দুটো হাইড্রোজেন মিলে হচ্ছে তোমার হাইড্রোজেন অণু, দুটো হাইড্রোজেন পরমাণু মিলে হচ্ছে হাইড্রোজেন অণু, দুটো অক্সিজেন পরমাণু মিলে হচ্ছে একটা অক্সিজেন অণু। তাহলে যখন এই একটা হাইড্রোজেন এই যে অণু আর একটা অক্সিজেন অণু যখন মিলছে তখন হচ্ছে জল। বুঝতে পারলে? দেখো এখানে বলছে, দেখো আর কি বলেছে, দেখো যেমন জল, জল কিভাবে হচ্ছে, দুটো হাইড্রোজেন মৌল আর একটা অক্সিজেন মৌল দিয়ে জল হচ্ছে। তাহলে একটা অণুতে কোন কোন মৌলের কটা পরমাণু আছে, দেখো কটা আছে, দুটো হাইড্রোজেন আছে না, তার মানে দুটো হাইড্রোজেন পরমাণু। ওকে, এখানে দেখো একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, দুটো অক্সিজেন একটা কার্বন, তাহলে এখানে কিন্তু ছকে ছকে তোমরা সেটা লিখবে। দেখো এবার বলছে, দেখো চিহ্ন সংকেত যোজ্যতা। ধরো স্কুলের মধ্যে ধরো তোমার নাম, ধরো তোমার নাম হচ্ছে রিয়া বা সামথিং কিছু একটা, ধরো তোমার নাম, ধরো তোমার ক্লাসের মধ্যে 3 জন রিয়া আছে, টাইটেল সেটা বাদ দাও, তাহলে 3 জনের নামই যদি এক হয় তাহলে পার্থক্য করব কি করে, কি আছে, রোল নাম্বার আসে না, যে তোমাদের আলাদা আলাদা রোল নাম্বার থাকে, সেই জন্য কিন্তু এই যে প্রত্যেকটা যে মৌলিক পদার্থ দেখছো এদের কিন্তু আলাদা আলাদা নাম আছে, নাম তো আলাদা আছে, তাদের আলাদা আলাদা চিহ্ন আছে, তাদের আলাদা আলাদা চিহ্ন আছে, চিহ্ন না থাকলে কিন্তু আমরা বুঝতে পারবো না। চিহ্নটা কেমন, বলছে যে এদের প্রত্যেকের যে নাম, এদের প্রত্যেকের যে নাম, সেই যে ইংলিশ যে নেম, ইংরেজি যে নাম, সেই নামের যে প্রথম অক্ষর সেটাকে ক্যাপিটাল লেটারে লিখলে আমরা তার চিহ্ন বলবো। কেমন, ধরো হাইড্রোজেন, হাইড্রোজেনের যে ইংরেজি নাম লিখলাম, হাইড্রোজেন ইংরেজি বানান, তার প্রথম অক্ষর কি ক্যাপিটাল এইচ, তাহলে এইচটা হচ্ছে হাইড্রোজেনের চিহ্ন। কার্বনের ফার্স্ট লেটার কি সি, তাহলে ক্যাপিটাল সি হচ্ছে কার্বনের চিহ্ন। অক্সিজেনের ক্ষেত্রে ও হচ্ছে কার্বনের চিহ্ন। দেখো এখানে সেটা বলেছে, দেখো নাইট্রোজেনের এখানে তাহলে চিহ্ন কি হবে, এন হবে। বোরনের ক্ষেত্রে ক্যাপিটাল বি এটা হবে, তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকটা এটা হবে। তারপরে দেখো তাহলে কি বললাম, যে হলো যে বললাম ধরো যে রোল নাম্বার হলো, বা ধরো যার আর দিয়ে নাম তাকে ক্লাসের মধ্যে আর ডাকা হলো, যার এ দিয়ে নাম তাকে এ, যার পি দিয়ে নাম তাকে বি। এবার ধরো ক্লাসে কারোর নাম রিয়া আছে, কারোর নাম রাজ আছে, তাহলে এই যে রিয়া আর রাজ দুটোই তো আর দিয়ে, তাহলে আমি যদি শুধু আর দিয়ে বোঝাই তাহলে কি আলাদা হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে না। তাহলে আমাকে সেকেন্ড মেথড অ্যাপ্লাই করতে হবে। কি মেথড, এই মেথডটা হচ্ছে যে আমি ফার্স্ট লেটারটা তো নেব, তার সাথে সেকেন্ড লেটারটাকেও নেব। কেমন, দেখো এইরকম, যে ফার্স্ট যে লেটার সেটা নিলাম সি, সেকেন্ড লেটারটা স্মল এ লিখবো, কোবাল্ট, COBLT, তাহলে ক্যাপিটাল এ সি, স্মল এ ও, ওটা হয়ে গেল কোবাল্ট। প্রত্যেকটার ক্ষেত্রে দেখো একই। এবার ধরো তোমার নাম হচ্ছে রিয়া, তোমার বন্ধুর নাম হচ্ছে রিমা, এবার এবার কি হবে, এবার তো প্রথম দুটোই তো এক, তাহলে কিন্তু এই মেথডে হবে না, আমাকে আর একটা নতুন মেথড করতে হবে। কি রকম, এবার আমি 2 নম্বরকে ছেড়ে দিলাম, আমি 3 নম্বরকে ধরবো। ফার্স্ট লেটার থাকবে, তারপরে থার্ড লেটারটাকে স্মল এ লিখবো, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এরকম দেখো হলো। তাহলে ফার্স্ট লেটারটা থাকলো, থার্ড লেটারটাকে স্মল এ লিখলাম, ফার্স্ট লেটারটা থাকলো, থার্ড লেটারটাকে স্মল এ লিখলাম, হলো। এবার দেখো আরেকটা পদ্ধতি বলছে যে কিছু কিছু ল্যাটিন নাম আছে,
ইংরেজি নাম তো আছে, ল্যাটিন নাম আছে, সেই ল্যাটিন নামের কিন্তু ফার্স্ট লেটার বা ফার্স্ট লেটারের সাথে সেকেন্ড লেটার বা ফার্স্ট লেটারের সাথে থার্ড লেটারটা দিয়ে আগের যে পদ্ধতি ইংরেজি নামের ক্ষেত্রে দেখেছি এখানেও সেইভাবে মেনটেন করা হবে। তাহলে আমরা কটা পদ্ধতি দেখলাম, একটা পড়লাম ফার্স্ট লেটার, সেকেন্ড পড়লাম দুটো, একটা ফার্স্ট লেটারটা ক্যাপিটালে, সেকেন্ড লেটারটা স্মলে, আর কি বললাম থার্ড যে লেটার হবে সেটা স্মলে লিখে পাশে বসাতে হবে। এবার হচ্ছে সংকেত। সংকেত কিভাবে লিখবো, সংকেত জিনিসটা কি, এই যে আমি বললাম যে তোমরা দেখলে যে হাইড্রোজেন দুটো পরমাণু একসাথে জোড় বেঁধে থাকছে, ওকে, অক্সিজেনের দুটো পরমাণু একসাথে জোড় বেঁধে থাকছে। এই যে বলছে যে প্রত্যেকটা মৌলিক পদার্থ যতগুলো পরমাণু দিয়ে তৈরি, সেই পরমাণু সংখ্যাটা আমি যদি ওর ডান দিকে নিচে লিখি তাহলে সেটা হবে তার সংকেত। কেমন, যে অক্সিজেনের একটা অণুতে দুটো পরমাণু আছে, তাহলে অক্সিজেন অণুর সংকেত হবে ও, ডান দিকে পাশে নিচে লিখবো 2। যেমন দেখো আয়োডিন, আয়োডিনের ক্ষেত্রে দুটো পরমাণু আছে, আমি এখানে লিখবো আই, এখানে পাশে লিখবো 2, তাহলে এটা হয়ে গেল সংকেত। তাহলে কি বলছে যে যেটা চিহ্ন, চিহ্নটা প্রথমে লিখবো। ধরো কোবাল্ট, ধরো কোবাল্টের ক্ষেত্রে আমি, ধরো তুমি আন্দাজে ধরো না, কোবাল্টের ক্ষেত্রে সামথিং কিছু একটা ধরো 6, তো কোবাল্টের প্রথমে আমি চিহ্ন লিখবো, তারপর এখানে নিচে 6 লিখবো। বোঝাতে পারলাম? নেক্সট দেখো তাহলে জলের ক্ষেত্রে কি হবে, তাহলে এটা তো গেল মৌলিক পদার্থের ক্ষেত্রে, তাহলে জলের ক্ষেত্রে কিভাবে আমরা সংকেত লিখবো, আমরা জল জানি কি, জল হচ্ছে আমার অক্সিজেন প্লাস হচ্ছে হাইড্রোজেন। আমি প্রথমে মৌলিক পদার্থগুলোর চিহ্ন লিখি, অক্সিজেন হাইড্রোজেন এইচ, এটা চিহ্ন। এবারে সংকেত লিখবো, অক্সিজেনের সংকেত কি আর হাইড্রোজেনের সংকেত কি। তাহলে এই জলের মধ্যে হাইড্রোজেনের কটা পরমাণু আছে, হাইড্রোজেনের দুটো পরমাণু আছে, তাহলে এখানে দুইটা এখানে লিখবো। অক্সিজেনের কটা পরমাণু আছে, এখানে তো অক্সিজেনের একটা পরমাণু, তাহলে আমি 1 লিখবো। তাহলে জলের সংকেত হবে H2O1। দেখো 1টা আমরা লিখবো না, যখনই কোনো মৌলের একটা পরমাণু থাকবে আমরা সেটা লিখবো না, কিছু না লেখা মানে সেখানে একটা আছে, তাহলে হলো। তাহলে যদি আমরা সোডিয়াম ক্লোরাইড বলি, বা ধরো এখানে সহজ আছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড মানে একটা কার্বন পরমাণু আর দুটো অক্সিজেন পরমাণু, তাহলে আগে সি লিখলে কার্বনের সংকেত হয়ে গেল, পরে ও লিখলে অক্সিজেনের সংকেত, তার পাশে লিখলে কটা কোন সংখ্যায় আছে, তাহলে কার্বন আছে একটা, অক্সিজেন আছে দুটো, সেরকম লিখে দিলে তাহলে প্রত্যেকটাও কিন্তু একই রকম ভাবে হবে এখানে। তাহলে এবার বলছে, এবারে তুমি কি করবে, নাম দেবে। কিভাবে দেখো, নাম কিরম করে দিচ্ছে দেখো, দেখো বলছে যখন একটা থাকা মানে সেটাকে মোনো বলে, ঠিক আছে, দুটো যদি থাকে সেটাকে ডাই বলছি, তিনটে থাকলে সেটাকে ট্রাই বলছি, চারটে থাকলে সেটাকে টেট্রা, পাঁচটা থাকলে সেখানে পেন্টা, ছটা থাকলে সেখানে হেক্সা, ঠিক আছে। দেখো এখানে কি বলছে যে যখন দুটো পরমাণু থাকবে তখন আমরা ডাই বলবো। যেমন দেখো কার্বন ডাই অক্সাইড, একটা কার্বন পরমাণু, দুটো অক্সিজেন পরমাণু, দেখো দেখো এখানটাতে একটা কার্বন আর হচ্ছে দুটো অক্সিজেন, তাহলে একটা কার্বনের জন্য কার্বন একটা, আর ডাই যেহেতু অক্সিজেন দুটো তাই ডাই অক্সাইড। এখানে দেখো পি ফর ফসফরাস, তিনটে থাকা মানে কি বলেছিলাম ট্রাই, তাহলে এটা ক্লোরিন, তাহলে হচ্ছে ট্রাই ক্লোরাইড। এটা কি কার্বন টেট্রাক্লোরাইড, এটা কি পি ফর ফসফরাস, ফসফরাস পেন্টাক্লোরাইড। দেখো এটা কি, এটা সালফার ট্রাই অক্সাইড, এটা ফসফরাস, বলো এটা কি ট্রাইফ্লুওরাইড হলো। তাহলে দেখো এইভাবে কিন্তু আমাদের নামকরণটা হলো। এবার আরেকটা জিনিস আমরা বলছি যোজ্যতা। যোজ্যতাটা কিরকম, কিরকম যোজ্যতাটা, যে ধরো আমি বলছি যে ধরো একটা পাড়ার মধ্যে ধরো একটা একটা ফাংশন হচ্ছে, সেই ফাংশনের মধ্যে বলছি যে প্রত্যেকটা যে পরিবার আছে প্রত্যেকটা পরিবার থেকে লোকজন অংশগ্রহণ করবে, ওকে। তাহলে ধরো তোমাদের পাড়ার পরিবারে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ধরো ছটা পরিবার আছে,
ওকে, এবার কি বলা হলো যে 1 নম্বর যে পরিবার সেই পরিবারের 3 জনের সাথে 2 নম্বর পরিবারের 2 জনের কি হবে, একটা জোট হবে, বা 3 নম্বর পরিবারের 3 জনের সাথে 4 নম্বর পরিবারের 2 জনের জোট হবে, এইভাবে বলে দিল। তাহলে এখানে কি হচ্ছে যে আমার পরিবারের 3 জনের সাথে তোমার পরিবারের 2 জনের একটা জোট হলো, তারপরে খেলা হবে, হলো। তাহলে বলছে যে আমার পরিবারের 3 জন তোমার পরিবারের যত জনের সাথে যুক্ত হচ্ছে সেই সংখ্যাটাই হচ্ছে আমার পরিবারের যোজ্যতা। কিরকম, যে আমি ধরো তোমাদের পরিবারের 3 জনের সাথে জোট বাঁধছি, তাহলে আমার যোজ্যতা হচ্ছে 3, আমি যত জনের সাথে যুক্ত হতে পারবো তত হচ্ছে আমার যোজ্যতা। যেমন দেখো জলের ক্ষেত্রে অক্সিজেন হাইড্রোজেন, কটা অক্সিজেন থাকে, একটা অক্সিজেনের পরমাণু, বাট কটা হাইড্রোজেনের পরমাণু, দুটো। তাহলে এখানে অক্সিজেন কটা হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, দুটো হাইড্রোজেন পরমাণুর সাথে, তাহলে অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। এখানে দেখো এটা হচ্ছে মিথেন, মিথেন হচ্ছে একটা কার্বন পরমাণু, 4টে হাইড্রোজেন পরমাণু। দেখো এগুলোর গঠন কিভাবে হচ্ছে, দেখো যেখানে কি বলছে যে একটা কার্বন পরমাণু আর হচ্ছে 4টে হাইড্রোজেন পরমাণু। দেখো যেখানে একটা কার্বন থাকছে, এখানে একটা কার্বন থাকছে এবং 4 হাতে 4টে হাইড্রোজেন থাকছে। তাহলে একটা কার্বন পরমাণু 4টে হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারছে, সেই জন্য এখানে কার্বনের যোজ্যতা হচ্ছে 4। এখানে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড, তাহলে এটা কি হচ্ছে, একটা হাইড্রোজেনের সাথে একটা ক্লোরিন যুক্ত থাকছে, তার মানে একটাই হাইড্রোজেন আছে, তার মানে ক্লোরিনের যোজ্যতা এখানে কত, 1। এখানে হাইড্রোজেন আয়োডিনের যোজ্যতা কত, 1। বুঝতে পেরেছো? নেক্সট দেখো এখানে কি বলছে, তাহলে এখানে কি হলো, তাহলে অক্সিজেনের এখানে বলছে, তাহলে এইখানে এই ছকটা অনুসারে যতগুলো মৌল, যতগুলো অক্সিজেন হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে যোজ্যতা, এখানে সেই সংখ্যাটা তোমরা লিখে দেবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে বলছে যে তাহলে আমরা এখানে কি হাইড্রোজেনটাকে ধরে তার মানে আমি মৌলের যোজ্যতা নির্ণয় করছি, সেই জন্য এইটাকে বলা হচ্ছে হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা, হাইড্রোজেনের উপর ভিত্তি করে হচ্ছে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড হাইড্রোজেন বেসড যোজ্যতা। ওকে, তারপরে দেখো বিভিন্ন ধরনের মিশ্রণ, আমরা অলরেডি আগে পড়েছি, আমরা মিশ্র পদার্থ কাকে বলি সেটা আমরা জানি। এবার বলছে দেখো 3টে জিনিসের কথা ভালোভাবে ক্লিয়ার করে নাও। ধরো আমি এখানে চিনি নিলাম, এখানে জল নিলাম, চিনির শরবত বানালাম। দেখো এখানে কি হবে, চিনি হচ্ছে কঠিন পদার্থ, জল হচ্ছে তরল পদার্থ, তাহলে এখানে কোনটা কার মধ্যে গুলছে, দেখো তো চিনিটা জলের মধ্যে গুলছে না, ঠিক আছে। তাহলে বলছে যে আমরা যখন কোনো জিনিসকে গুলবো, ওকে, তাহলে যেটা আমি গুলছি, যেটা গুলে যাচ্ছে সেটা হচ্ছে দ্রাবক, যার মধ্যে গুলছি সেটা হচ্ছে দ্রাবক। যেটা গুলছি সেটা চিনি গুলতে পারি, নুন গুলতে পারি, সেটা হয়ে গেল আমার দ্রাবক। যার মধ্যে গুলছি সেটা জলের মধ্যে হতে পারে, তেলের মধ্যে হতে পারে, দুধের মধ্যে হতে পারে, সেটাও আমার হয়ে গেল দ্রাবক। এবং দুটো মিলে এই যে শরবত তৈরি করছে এটাকে আমরা বলছি দ্রবণ। কিসের দ্রবণ, চিনি আর জলের দ্রবণ। তাহলে নুন জলের মধ্যে দ্রাবক কি হবে, নুন, দ্রাবক কি জল, দ্রবণ কি হচ্ছে নুন জল দ্রবণ, ঠিক আছে। এবং বলছে এটা বিভিন্ন রকমের হতে পারে, দেখো চিনি হচ্ছে তোমার কঠিন পদার্থ, নুনও হচ্ছে তোমার কঠিন পদার্থ, তাহলে এখানে কঠিন পদার্থ দ্রাবক, সেটা হচ্ছে তরল পদার্থ, জলের দ্রাবক জল তরল পদার্থ তার মধ্যে মিশে শরবত দ্রবণ তৈরি করছে, যেটা তরল পদার্থ। আবার গ্যাসের সাথেও জল মিশতে পারে, কিরকম, ধরো বাতাসের মধ্যে যে অক্সিজেন রয়েছে সে কিভাবে মিশছে, পুকুরের মধ্যে জল, পুকুরের জলে মাছ বেঁচে থাকছে, বিভিন্ন জলজ যে গাছপালা সেগুলো বেঁচে থাকছে, কিভাবে বেঁচে থাকছে, বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন, সেটা কোথা থেকে আসছে, বাতাস থেকে আসছে, বাতাস থেকে সেটা জলের মধ্যে মিশে যাচ্ছে, সেই গ্যাসটা দ্রবীভূত হয়ে যাচ্ছে কিভাবে, দ্রবণ তৈরি করে, মানে দ্রাব, এটা অক্সিজেনটা গুলছে তার মানে অক্সিজেন দ্রাব, জল হচ্ছে দ্রাবক,
সেই জন্য কিন্তু প্রাণীরা বেঁচে থাকতে পারছে। এখানে আরেকটা জিনিস বলছে যে তুমি যখন চিনিটা গুলছো বা যখন নুনটা গুলছো, কোথায় যাচ্ছে চিনিটা বা নুনটাই বা কোথায় যাচ্ছে? গুলে যাচ্ছে। গুলে যাওয়া মানে কি? গুলে যাওয়া মানে হচ্ছে যে চিনিটা জলের মধ্যে মিশে যাচ্ছে, যে চিনির প্রত্যেকটা দানা জলের মধ্যে সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়ছে। সমানভাবে। তুমি এখানে একটা পাত্রের মধ্যে শরবত বানিয়ে তুমি কখনোই বলতে পারো না যে এইটুকু অংশের মিষ্টি কম, এইটুকু অংশের মিষ্টি বেশি। তুমি এটা কিন্তু কখনোই বলতে পারো না, কারণ চিনিটা জলের প্রত্যেকটা জলের কণার মধ্যে কিন্তু সমানভাবে মিশে যাবে। ওকে, সেটা এখানে বলছে যে তাহলে কি কি মিশে মিশে তৈরি হচ্ছে, যে নুন জল, তাহলে নুন হচ্ছে দ্রাবক, জল হচ্ছে দ্রাবক, চিনি হচ্ছে দ্রাবক, কাদা গোলা জলে কি কাদা হচ্ছে দ্রাবক, চুন জলের ক্ষেত্রে কি চুন দ্রাবক, বাতাসের মধ্যে বলো যে তাহলে বিভিন্ন রকমের জিনিস মিশে থাকছে, কি কি মিশে তৈরি হচ্ছে এটা তাহলে লিখে দেবে। তাহলে দেখো এখানে বলছে যে তাহলে জল গোলার পরে চিনি তার মানে কি হচ্ছে হারিয়ে যায়নি, কারণ কি তুমি যখন চিনিটা যখন সর্বোচ্চ যখন মুখে যখন টেস্ট করবে তখন তুমি কি পাবে? মিষ্টি স্বাদটা পাবে। ওকে, তার মানে কি হচ্ছে চিনিটা মিশে গেছে। ওকে, এবার বলছে যে তুমি একটা তেলের মধ্যে নুন মেশাও বা তেলের মধ্যে চিনিটা মেশাও, কি হবে? হয়তো একটু দেরি হবে। তাহলে কি যে এক একটা তরলে এক একটা কঠিন পদার্থের মিশে যাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু ভ্যারি করছে তরল পদার্থের পার্থক্য অনুসারে। বুঝতে পেরেছো? এবার বলছে তুমি তো মিশিয়ে দিলে, তুমি কাদা গোলা জল বা চিনি জল মিশিয়ে দিলে বা নুন জল মিশিয়ে দিলে, তুমি পার্থক্য করতে পারবে? তোমাকে যদি আমি বলি যে তুমি পার্থক্য করো, তুমি আমাকে নুনের সাথে জল মিশিয়ে যে তুমি এখানে নুন জলটা তৈরি করলে, আমাকে তুমি নুনটাকে আলাদা করে দেখাও আর জলটাকে আলাদা করে দেখাও, কিভাবে করবে? তারও পদ্ধতি রয়েছে কিভাবে। এখানে প্রথমে দেখো এখানে বলছে কাদা গোলা জল, যে তুমি ধরো একটা জলের মধ্যে কাদা মিশে আছে, তাহলে তুমি সেই জলটা পান করবে, তুমি কি সেইভাবে পান করবে? নিশ্চয়ই না। তুমি খানিকক্ষণ রেখে দিলে দেখবে নিচে একটা স্তর পড়বে, হয়তো কাদাটা নিচে থিতিয়ে পড়বে, বাট জলের মধ্যে কিন্তু এমন কিছু কাদার কণা মিশে থাকবে যেটা তুমি চোখে দেখতে পাবে না। সেগুলো তুমি ব্যবহার করছো, তুমি খাবার হিসেবে জলটাকে যখন পান করছো সেটা তোমার শরীরে যাবে, তুমি সেটাকে যেভাবেই ব্যবহার করো না কেন সেটা কিন্তু তোমার ক্ষতি হবে। ওকে, তাহলে এটাকে পৃথক করা দরকার। কিভাবে পৃথক করবে? যে পদ্ধতিতে, সেটা পরিস্রাবণ পদ্ধতিটা। কি বলছে? তুমি একটা ফিল্টার পেপার নেবে, দেখো এখানে পরবর্তী পেজে ছবি রয়েছে, একটা দেখো ফিল্টার পেপার নিয়েছে, ফিল্টার পেপারটাকে দু আধখানা করলো, তারপরে সেটাকে এইভাবে করে সেটাকে তিন কোনা করে দেখো একটা ফানেলের মুখে বসিয়ে দিয়েছে, তার মধ্যে কাদা গোলা জলটাকে দিল। কি বলছে? যে আস্তে আস্তে নিচে তুমি পরিষ্কার জলের স্বচ্ছ দ্রবণ, স্বচ্ছ একটা জল পাবে, এবং এই ফিল্টার কাগজটার মধ্যে তুমি কাদার যে কণা সেগুলো কিন্তু আটকে যাবে। তাহলে ফিল্টার পেপারটা কি হচ্ছে? ফিল্টার পেপারটা কিন্তু কাদার যে কণাগুলো সেগুলোকে কিন্তু যেতে দিচ্ছে না, কাদার কণাগুলোকে আটকে দিচ্ছে, মানে ছাঁকনির কাজ করছে। তুমি যখন চা করো বাড়িতে, চাটা যখন ছাঁকো তখন কি হয়? ছাঁকনির মধ্যে চা পাতাগুলো আটকে যায়, তার মানে ছাঁকনিটা চা পাতাগুলোকে যেতে দেয় না। ঠিক সেই রকম ভাবেও কিন্তু ফিল্টার পেপারটাও কিন্তু একই কাজ করছে। তারপরে বলছে যে তুমি ধরো, বলছে তুমি কি নুন জলটাকে এইভাবে আলাদা করতে পারবে? তুমি ওইভাবে নুন জল বানাও, এভাবে ফিল্টার পেপার বসিয়ে তুমি এভাবে ছাঁকো, কিন্তু দেখবে না। তুমি টেস্ট করে দেখো জলটা তখনও নোনতা থাকবে, এবং ফিল্টার পেপারের মধ্যেও কিন্তু তুমি কোনো নুনের কণা বা লবণের কণা দেখতে পাবে না। তাহলে ফিল্টার পেপারটা কি করছে না? তাহলে এই নুনটাকে ছাঁকতে পারছে না, নুনের কণাগুলো তাহলে আরো ছোট, সেই কণাগুলো কিন্তু ফিল্টার পেপারের মধ্য দিয়ে চলে যাচ্ছে, কিন্তু কাদার কণাগুলো বড় ছিল বলে আটকে যাচ্ছিল। দেখো এখানে সেটাই বলছে, যে তাহলে কি বলছে? যে তুমি এই যে বলছে এই যে এটা যে পাচ্ছ এটাকে বলছে অবশেষ। দেখো এখানে কি বলছে? যে তরল এবং কঠিন পদার্থকে এই যে ফিল্টার কাগজের মতো ছাঁকনির সাহায্যে আলাদা করার পদ্ধতিকে বলা হচ্ছে পরিস্রাবণ। ফিল্টার করার পরে যেটাকে পেলো না, সরি আমি ভুল বললাম, ফিল্টার করার পরে যেটাকে তুমি পাচ্ছ সেটাকে বলা হচ্ছে পরিশ্রুত, আর ফিল্টার কাগজের উপর যেটা পড়ে থাকছে সেটাই হচ্ছে অবশেষ। তাহলে এটা কিন্তু ভালো করে মুখস্থ করবে সংজ্ঞাটা। দেখো নুনের ক্ষেত্রে তাহলে কি বললাম? নুনের ক্ষেত্রে তাহলে হবে না। তাহলে কিভাবে নুনের ক্ষেত্রে হবে? নুনটাকে নিয়ে তুমি কি করবে? দেখো নেক্সট কি পদ্ধতি আছে, যে তুমি নুনটাকে একটা পাত্রে জলটাকে নিয়ে তুমি নিচ থেকে তাপ দাও। দেখো
বার্নারে তাপ দিচ্ছে, গরম করছে, কিছুক্ষণ গরম করার পরে বলছে যে আস্তে আস্তে জলটা ঘন হবে, এবং ঘন হবে তার সাথে এটা কি হবে, ফুটবে, ফুটে জলটা আস্তে আস্তে দ্রবণটা দেখবে ঘন হবে, গাঢ় হবে। কিছুক্ষণ পরে বলছে যে তুমি রেখে দাও, আস্তে আস্তে ঠান্ডা হলে নিচে কিন্তু লবণের এইভাবে কণাগুলো জমা হবে। তাহলে নুন জলকে কিভাবে আলাদা করবে, যে তুমি নুন জলকে প্রথমে ফোটাচ্ছ, তাপ দিচ্ছ, গ্যাস আকারে জলটা ফুটতে থাকছে, বাষ্পে হচ্ছে, খানিকক্ষণ রেখে দাও, জলটা গাঢ় হয়ে যাবে, এবং খানিকক্ষণ বেশ গাঢ় হওয়ার পরে রেখে দিলে ঠান্ডা অবস্থায় দেখবে এইভাবে কিন্তু ছোট ছোট কণাগুলো জমা হবে। তাহলে এই যে পদ্ধতি, এটাকে বলা হচ্ছে কেলাসন পদ্ধতি, এবং এই যে নুনের দানা সেটাকে বলা হচ্ছে কেলাস। তাহলে আগে আমরা কি পেলাম, পরিস্রাবন পদ্ধতি, এই পদ্ধতি কি কেলাসন পদ্ধতি। তারপরে দেখো চুম্বকের সাহায্যে, এবার ধরো যে তুমি ধরো একটা চাল আছে, চালের মধ্যে তোমার ধরো এই যে বলছে কাঁকড়, বালি, ধানের খোসা, অনেক কিছু মিশে থাকে, তুমি কি করলে, হাত দিয়ে হয়তো বেছে বেছে পরিষ্কার করে দিলে। বাট জলের মধ্যে যদি, বা কোন জল না, ধরো অন্য কোনো কিছুর মধ্যে ধরো যে লোহার গুঁড়ো মিশে আছে, এবং এমন ছোট ছোট কণাগুলো মিশে আছে, তুমি সেটাকে হয়তো ভালো হাত দিয়ে সেটাকে আলাদা করতে পারছো না, কি করবে, আমরা জানি যে চুম্বক লোহাকে আকর্ষণ করে। তাহলে এরকম একটা পাত্র নাও, তার মধ্যে হয়তো একটা কিছু একটা আছে, তার মধ্যে হয়তো এইভাবে লোহার কণাগুলো মিশে, ধরো বালির মধ্যে লোহার কণা মিশে আছে, তুমি কি করবে, চুম্বকটাকে এইভাবে ধরো, তাহলে এর মধ্যে যত লোহার কণাগুলো চুম্বকের আকর্ষণে চুম্বকের গায়ে লেগে যাবে, এবং এইভাবে কি করবে, প্রত্যেকটা চুম্বকের লোহার কণাগুলোকে কিন্তু তুমি পৃথক করতে পারবে। তাহলে দেখো কি হবে, যে এইভাবে বলছে যে তুমি চুম্বক কিভাবে তৈরি করবে, বলছে যে স্পিকার গুলো হয় বাড়িতে, সেই যেগুলো খারাপ হয়ে যায় সেগুলোর কিন্তু বলছে স্পিকার থেকে তুমি চুম্বক খুলে নিতে পারো, তারপরে কিন্তু বাড়িতে কিন্তু এইভাবে কাজ করতে পারো। তাহলে হলো, তাহলে আমরা কি দেখলাম, তাহলে নুন আর লোহার গুঁড়ো মিশ্রণ, তাহলে যদি নুনের সাথে লোহার গুঁড়োটা মিশে থাকে, তাহলে একই রকম ভাবে কি করবে, মিশ্রণটা এইভাবে নেবে, নেওয়ার পরে উপর থেকে কি করবে, চুম্বকটা ধরবে, লোহার কণাগুলো কিন্তু এটা আকর্ষণ হয়ে চুম্বকের গায়ে লেগে যাবে, তারপর কিন্তু আস্তে আস্তে আলাদা জায়গায় নিয়ে গিয়ে সেটাকে আলাদা করতে পারবে। হলো, তাহলে আমরা আজকে কি পড়লাম, আজকে আমরা মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ পড়লাম, মিশ্র পদার্থ পড়লাম, ধাতু অধাতু পড়লাম, কঠিন পদার্থ, তার মানে প্রত্যেকটা পদার্থ কি আমরা ভালো করে বুঝলাম। এবং তারপরে কি পড়লাম, যে আমরা মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থের সংকেত কিভাবে লিখবো, তার প্রত্যেকটা চিহ্ন আছে, যোজ্যতা কি হবে। আর তারপরে কি বললাম, যে এই যে বিভিন্ন ধরনের যৌগিক পদার্থ বা মিশ্র পদার্থগুলোকে আমরা আলাদা করব কিভাবে। তিনটে পদার্থ, তিনটে আমরা মেথড পড়লাম, একটা পরিস্রাবন, তারপরে একটা কেলাসন, আর একটা চুম্বকের সাহায্যে। হলো, আশা করি তোমরা আমার পড়ানোটা ভালো করে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে আমাকে জানাতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। ওকে, ভালো থেকো, আবার পরবর্তী দিনে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন চ্যাপ্টার নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।